বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবং কোথায় কি লিখতে হবে প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে কিন্তু বলে দেবো। সেক্ষেত্রে এই ভিডিওটা দেখার পর আর আপনাদের অন্য কোনো ভিডিও কিন্তু দেখার প্রয়োজন পড়বে না। বর্তমানে কিন্তু অনেকেই ফর্ম ফিল আপটা কিন্তু ভুল করছে, যার ফলে কিন্তু অনেকের ফর্ম বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিও দেখে দেবো। এবং ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করতে হবে এবং জমা করার পর টাকাটা আপনি কবে পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবার ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা কিন্তু চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেটা দেখানোর আগে কিছু কথা বলে দিই যে ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনারা দেখতে থাকুন। কারণ কিন্তু অনেক মানুষ কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখে, সেক্ষেত্রে তারা কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারে না। সেই জন্য ভিডিওটা না টেনে পুরোটা ভালো করে দেখুন। দেখুন, সবার আগে 1 নম্বর বলা হয়েছে যে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ যাকে আপনি হেড অফ ফ্যামিলি যাকে রাখতে চান তার নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে। বর্তমানে আপনার পরিবারের যে বড় রয়েছে তার নামটা এখানে লিখে দেবেন, সে হেড অফ ফ্যামিলি তার নামটা লিখে দেবেন। এবার অনেকে কোশ্চেন যে বর্তমানে আমার পরিবারে যে হেড অফ ফ্যামিলি আগে ছিল সে কোনো কারণে মারা গেছে, তো সেক্ষেত্রে এখন বর্তমানে যে বড় রয়েছে পরিবারে তার নামটা লিখে দেবেন। এবার এর সঙ্গে আরও অনেকের কোশ্চেন যে বর্তমানে রেশন কার্ডে তো তার নাম রয়েছে হেড অফ ফ্যামিলি। দেখুন, কোনো রকমের চিন্তা করার দরকার নেই। এখন বর্তমানে আপনার পরিবারে যেই বড় থাকুন না কেন তার নামটা হেড অফ ফ্যামিলিতে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার 2 নম্বরের জন্ম তারিখ, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন, ঠিক আছে, তার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এবং এখন আপনাদের বলে রাখি সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। এবার ব্ল্যাক পেন হলে মানে কালো কালি হলে ভালো হয় আর কি। এরপর জেন্ডারটা সিলেক্ট করতে হবে, যে আপনি যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন সে পুরুষ না মহিলা সেটা ঠিক চিহ্ন মারবেন। মেনে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে পরিবারের প্রধান যাকে রেখেছেন তার আধার কার্ডের নাম্বারটা, ঠিক আছে, পরিবার প্রধান আপনি যাই করেছেন, হেড অফ ফ্যামিলি যাই করেছেন, তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে নেবেন। সবগুলো কিন্তু ইংলিশে ফিল আপ করবেন। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। এবার যদি এখানে ডিটেল রেশন কার্ডে পারিবারিক আইডি অর্থাৎ ফ্যামিলি আইডি নম্বরটা যদি থেকে সেটা বসিয়ে দেবেন। এবার আপনি এটা কীভাবে পাবেন সেটা কিন্তু আপনাদের আগের ভিডিও দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটা দেখে আপনি খুব সহজে অনলাইন থেকে রেশন কার্ডে যে ফ্যামিলি আইডি নম্বরটা এখনই বসিয়ে দেবেন। ঠিক আছে, রেশন কার্ডে ফ্যামিলি আইডি নম্বর অর্থাৎ যে পারিবারিক আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর এখানে 6 নম্বর বলা হয় যে পরিবারের সদস্য সংখ্যা কজন সেটা আমি লিখে দেবেন এখানে। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 7 নম্বর কী বলা হয়েছে যে ঠিকানা। এখানে আপনার পুরো অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। সবগুলো কিন্তু ইংলিশে ফিল আপ করে দেবেন, আমি বারবার বলে দিচ্ছি। সেই জন্য ভিলেজের নামটা বসিয়ে নেবেন, বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কী করবেন যে পুলিশ স্টেশনের নামটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কী লিখবেন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে পিনকোড, এখানে পিনটা লিখে আপনি কিন্তু আপনার পিনকোডটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরে 8 নম্বর কী বলা হয়েছে, 8 নম্বর বলা হয়েছে যে যোগাযোগের নম্বর অর্থাৎ যে মোবাইল নম্বর। এবার এটা কার মোবাইল নাম্বার, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হেড অফ ফ্যামিলি যাকে করেছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে পরিবারের সদস্যের ডিটেলস তথ্য আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধানের নামটা এখানে পুনরায় কিন্তু লিখে দেবেন এখানে সঠিকভাবে। লিখে দেওয়ার পর এবার সদস্য 1 আপনি কাকে রাখতে চান তার নামটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, এবার সদস্য 1 আপনি কাকে রাখতে চান তার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। তারপরে তার জন্ম তারিখটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে জেন্ডারটা এখানে লিখে দেবেন, যে মেল বা ফিমেল, জেন্ডারটা এখানে লিখে দেবেন, যে মেল না ফিমেল, জেন্ডারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী সেটা আমি লিখে দেবেন। যে বর্তমানে আমি যার ডিটেল বসাচ্ছি সে হচ্ছে যে হেড অফ ফ্যামিলি যাকে রেখেছি তার ছেলে, সেই জন্য সন লিখলাম। লিখে দেওয়ার পর তারপরে তার আধার নাম্বারটা লিখে দেবেন। তারপরে সদস্য 2 আপনি কাকে রাখতে চান তার নামটা লিখে দেবেন। দেখুন, এখানে যে আমি নামগুলি ইউজ করছি সেগুলো ডেমো হিসাবে, এক্সাম্পল হিসাবে। ঠিক আছে, এবার আপনার যেই সঠিক নামটা হবে সেই সঠিক নামটা কিন্তু বসাবেন। ঠিক আছে, এবার সদস্য 2 জায়গায় আপনি কার নাম রাখতে চান সেটা লিখে দেবেন। বর্তমানে কিন্তু আমি এর বৌমার নামটা লিখেছি, বর্তমানে রানু মণ্ডল, তার বৌমার নাম আছে মিনু মণ্ডল, তার বৌমার নামটা লিখেছি এবং এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে। সেজন্য এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারলাম। মেরে দেওয়ার পর এখানে তার জন্ম তারিখ এবং জেন্ডারটা এখানে বসিয়ে দিতে হবে। তা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার বলা হয়েছে যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী। তো যেহেতু এ হচ্ছে
তার বৌমা, সেক্ষেত্রে এখানে পুত্রবধূ, অর্থাৎ এখানে ইংলিশে লিখে দেবেন ডটার ইন ল লিখে দেবেন, তারপরে তার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার সদস্য 3 এবার যদি কেউ থেকে থাকে সেখানে তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার এখানে লিখে দেবেন। তো এইভাবে কিন্তু সদস্য 3, 4, 5 এইভাবে কিন্তু সদস্য লিখে দেবেন। ঠিক আছে, যতজন সদস্য রয়েছে পরিবারে সবার ডিটেলস কিন্তু লিখে দেবেন এবং যেই সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার পাশে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধান এবং সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে প্রথম হেড অফ ফ্যামিলি, এখানে হেড অফ ফ্যামিলি আপনি যাকে রেখেছেন তার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটা লিখে দেবেন। ব্যাঙ্কের নামটা লিখে দেওয়ার পর তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড বসিয়ে দিতে হবে। তবেই একটা কথা খেয়াল রাখবেন, এখানে যে ব্যাঙ্কটা দেবেন সেটা যেন ডিবিটির সঙ্গে লিঙ্ক থাকে, সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, সেম একইভাবে আপনি সদস্য 1 আপনি যাকে রেখেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম লিখে দেবেন, আইএফএসসি কোড লিখে দেবেন। এবার সদস্য 2 যাকে রেখেছেন তার ব্যাঙ্কের নাম এবং অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড বসিয়ে দেবেন। তো এইভাবে সদস্য 2, 3, 4, 5, তো এইভাবে যেই সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের সবার ডিটেলস কিন্তু একে একে বসিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের ডিটেলস কিন্তু এবার সবার বসাতে হবে। সেই জন্য প্রথমে হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে নেবেন, তারপরে তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা বসিয়ে নিতে হবে। ঠিক আছে, সবগুলো কিন্তু ইংলিশে লিখবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে সদস্য 1 আপনি যাকে রেখেছেন তার এপিক কার্ডের নম্বর এবং তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, তো এইভাবে সবার ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপরে আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে বিভাগ, 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিভাগ অর্থাৎ যে ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার পরিবারে কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবং এর সঙ্গে কিন্তু এই ফর্মের সঙ্গে সবার কাস্ট সার্টিফিকেট এর সঙ্গে অ্যাটাচ কিন্তু করতে হবে। ঠিক আছে, এবং সবার যে ভোটার কার্ডের ডিটেলস বসালেন সবার ভোটার কার্ডও এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। ভোটার কার্ডে জেরক্স করবেন এবং সবাই কিন্তু ভোটার কার্ডে জেরক্সের নিচে সবাই যে যা সই করবে এবং সেটা কিন্তু অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, অর্থাৎ আপনার পরিবারে কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে এখানে টিকচিহ্ন মারবেন। হ্যাঁতে টিকচিহ্ন মেরে এবার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনার পরিবারে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা আপনাকে টিকচিহ্ন মারবেন এবং সবার রেশন কার্ড কিন্তু এই ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার এখানে টিকচিহ্ন মেরে দিলেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এর পরের পয়েন্টে কী বলা হয়েছে, এর পরের পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কি প্রতি মাসে মাসে কি রেশন তুলছেন, অর্থাৎ প্রতি মাসে মাসে কি আপনি রেশন ধরতে চান, সেক্ষেত্রে এখানে হ্যাঁ বা না করবেন। ঠিক আছে, টিকচিহ্ন মেরে দেবেন। তো আমি এখানে হ্যাঁতে টিকচিহ্ন মেরে দিলাম। এরপরে এখানে ওকে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে 3টির বেশি কি পাকা রুম রয়েছে কি, সেক্ষেত্রে এখানে হ্যাঁ করবেন, অন্যথা এখানে না সিলেক্ট করবেন। 3টির বেশি যদি পাকা রুম থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে ঠিকচিহ্ন মারবেন, অন্যথা এখানে নাতে ঠিকচিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি কী করবেন, তারপরে এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের কোনো রকম কি জমি রয়েছে কি, জমি যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে ঠিকচিহ্ন মারবেন। এবার যদি জমি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে নাতে ঠিকচিহ্ন মারবেন। কিন্তু যদি হ্যাঁতে ঠিকচিহ্ন মারেন এই ফর্মের সঙ্গে কিন্তু সেই জমির কোনো রকম যদি দলিল অথবা রেকর্ড অথবা পর্চা যদি থেকে থাকে সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার জমির আপনি রেকর্ড বা পর্চাটা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজে আপনি পর্চাটা ডাউনলোড করে এই ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এর পরের পয়েন্টে কী বলা আছে, এর পরের পয়েন্টে বলা হয়েছে আপনার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত সেটা কিন্তু শতকে এখানে বসাতে হবে। ঠিক আছে, আপনার পরিবারের সমস্ত সদস্যের টোটাল মিলে কিন্তু মোট কত জমির পরিমাণটা সেটা শতকে কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। এবার অনেকের কিন্তু রেকর্ডে একরে কিন্তু লেখা থাকে, ঠিক আছে, জমির পরিমাণটা, সেক্ষেত্রে সেটাকে শতকে আপনি ট্রান্সফার করবেন, করে দেওয়ার পর সেটা কিন্তু এখানে লিখে দেবেন সঠিকভাবে। ঠিক আছে, কত শতক টোটাল সমস্ত সদস্যের মিলে টোটাল জমির পরিমাণটা কত সেটা শতকে এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, আচ্ছা এর পরের পয়েন্টে কী বলা হয়েছে, এর পরের পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকমের কি 4 চাকার গাড়ি রয়েছে কি, যদি আপনার পরিবারের কোনো রকম 4 চাকার গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁ করবেন, অন্যথা আপনি না করবেন। এবার যদি আপনি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে কতগুলি গাড়ি রয়েছে তার সংখ্যাটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, কতগুলি গাড়ি রয়েছে সংখ্যা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি আপনাকে একে একে বসিয়ে দেবে। ঠিক আছে, গাড়ির নাম্বারগুলি এখানে বসিয়ে দেবেন এবং গাড়িটা কোন মডেলের, সেটা গাড়ি না জিপ না ট্রাক্টর টাইপের সেই মডেলটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, গাড়ির মডেল হয়ে থাকে সেক্ষেত্রে সেই মডেলের নামটা এখানে লিখে দেবেন। ওকে, লিখে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপরে পয়েন্ট এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার পরিবারে কোনো রকমের স্বাস্থ্য বিমা কি আছে।
যদি আপনার পরিবারের কোনো রকম কারোর স্বাস্থ্য বিমা থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে এখানে ঠিক চিহ্ন মারবেন, হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। অথবা যদি কারোর স্বাস্থ্য বিমা না থেকে থাকে সেক্ষেত্রে নাতে ঠিক চিহ্ন মারবেন। এবার যদি এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন মারেন সেক্ষেত্রে কার কার বর্তমানে স্বাস্থ্য বিমা রয়েছে এবং সরকারি না বেসরকারি সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এবার যদি আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে ঠিক চিহ্ন মারতে হবে কিন্তু, ঠিক আছে। যদি আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি বর্তমানে যে স্বাস্থ্যসাথী কার্ডে এসে রয়েছে, তার কি বর্তমানে কোনো রকম স্বাস্থ্য বিমা রয়েছে এবং সেটা সরকারি না বেসরকারি সেটা ঠিক চিহ্ন মারবেন। এবং বিমার অঙ্কটা কত এবং প্রিমিয়ারের বিবরণ যদি জানেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার পরিবারে থেকে থাকে সেক্ষেত্রে সেই স্বাস্থ্যসাথী কার্ডে যার যার নাম রয়েছে তার নামের সোজা সোজা এখানে সরকারি জায়গায় কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। এবং বিমার অঙ্ক যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে সেগুলো আপনি বসিয়ে দেবেন, অন্যথা আপনি সেটা ছেড়ে দেবেন, ঠিক আছে। এখানে শুধু আপনি সরকারি না বেসরকারি সেগুলো আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। এবার কারো যদি সরকারি বেসরকারি দুটো যদি থেকে থাকে স্বাস্থ্য বিমা সেক্ষেত্রে দুটো ঠিক চিহ্ন মারবেন, ওকে বোঝা গেল। আচ্ছা, এর পরের পয়েন্টে কী বলা হয়েছে, এর পরের পয়েন্টে বলা হয়েছে আপনার পরিবারের কোনো রকম সদস্য কেউ যদি পি ট্যাক্স দিয়ে থাকে অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স অথবা ইনকাম ট্যাক্স কেউ দিয়ে থাকে আপনার পরিবারে, যদি দিয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। এবার যদি আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স অথবা পি ট্যাক্স যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে নাতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে আপনার পরিবারে কারোর কি প্যান কার্ড রয়েছে। এবার যদি আপনার পরিবারে কারো যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে এখানে ঠিক চিহ্ন মারবেন। হ্যাঁতে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু তার প্যান কার্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে, ঠিক আছে। সেই জন্য আপনি কী করবেন, হেড অফ ফ্যামিলি যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তার নাম বসিয়ে নেবেন এবং প্যান কার্ড নাম্বার বসিয়ে নেবেন। সেম একইভাবে সদস্য 1 2 এইভাবে বসিয়ে দেবেন যার যার প্যান কার্ড রয়েছে। এবার কর্মসংস্থান, এবার পরের পয়েন্টে বলা হয়েছে যে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ যে হেড অফ ফ্যামিলি বর্তমানে কী কাজ করে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে স্যার আপনি এখান থেকে ঠিক চিহ্ন কিন্তু মেরে দেবেন। এবার এখানে যেই পয়েন্টের কথা বলা হয়েছে তার মধ্যে কোনো যদি কাজ না করে থাকে অন্য কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে অন্যান্য এখানে ঠিক চিহ্ন মারতে পারেন, ঠিক আছে। তো সেম একইভাবে সদস্য 1 2 3 4 যারা যারা যেই কাজ করে সেটা কিন্তু এখানে ঠিক চিহ্ন কিন্তু মেরে দেবেন, ঠিক আছে। এইভাবে ঠিক চিহ্ন মেরে দেবেন একে একে। এবং সঙ্গে আপনি যেই কাজটি করেন সেই কাজে যদি কোনো রকমের যে সার্টিফিকেট বা কোনো রকম কার্ড থেকে থাকে সেটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার না থাকলে অ্যাটাচ করার দরকার নেই। তারপরে পয়েন্টে বলা হয়েছে যে আপনার পরিবারে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তার ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। তো সেই জন্য এখানে বসিয়ে নেবেন যে কতজন শিক্ষিত রয়েছে প্রাপ্তবয়স্ক এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক এখানে কিন্তু সংখ্যাটা লিখে দেবেন, ঠিক আছে। প্রাপ্তবয়স্ক মানে 18+, 18+ কতজন শিক্ষিত এবং 18+ কতজন অশিক্ষিত তার সংখ্যাটাই লিখে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকমের শিশুর ডিটেলস কিন্তু বসানোর দরকার নেই। তো সেই জন্য আপনার পরিবারে কতজন যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধান আপনি জায়গায় রেখেছেন সে শিক্ষিত না অশিক্ষিত সেটা আপনি ঠিক চিহ্ন মারবেন এবং তার শিক্ষকতার যোগ্যতা কত, যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত সেটা লিখে দিতে হবে। সেম একইভাবে সবার ডিটেলস কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন। এবং কারোর যদি যে মার্কশিট থেকে থাকে কোনো রকমের যে এডুকেশান কোয়ালিফিকেশান যার যার রয়েছে সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে পরের পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে কোনো সদস্য কি কোনো রকমের, তারপরে এখানে বলা হয়েছে এখানে কোনো রকম সদস্য কি সাংবিধানিক পদ অথবা মন্ত্রী সাংসদ বিধায়ক এইসব পদে কি রয়েছে কেউ পরিবারে, যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। যদি কেউ না থেকে থাকে সেক্ষেত্রে নাতে ঠিক চিহ্ন মারবেন। এবার যদি আপনি হ্যাঁতে ঠিক চিহ্ন মারেন সেক্ষেত্রে যেই কোন সদস্য সেই পদে রয়েছে সেক্ষেত্রে সদস্য সংখ্যাটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। সদস্য সংখ্যা কত 1 2 কত নম্বরে তাকে রেখেছেন সেই সদস্য সংখ্যাটা লিখে দেবেন। এবং তার যদি কোনো রকমের নথি থেকে থাকে এই বিষয়ে সেটা আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপরে বলা হয় যে কোনো সদস্য কি সরকারি পেনশন পায়, যদি পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন, যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে নাতে ঠিক চিহ্ন মারবেন। এবার যদি আপনি হ্যাঁতে ঠিক চিহ্ন মারেন সেক্ষেত্রে সে কত নম্বর সদস্য তার সংখ্যাটা লিখে দেবেন এবং পেনশন স্লিপ কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের পয়েন্টে বলা হয়েছে আপনার পরিবারের কোনো রকমের সদস্য কি জিএসটি নম্বর রয়েছে, যদি থেকে থাকে হ্যাঁ করবেন অথবা যদি না থেকে থাকে সেক্ষেত্রে নাতে ঠিক চিহ্ন মারবেন। এবার যদি আপনি হ্যাঁতে ঠিক চিহ্ন মারেন সেক্ষেত্রে কিন্তু জিএসটি নাম্বারটা আপনাকে বসাতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে আপনার পরিবারের বার্ষিক আয় কত, বার্ষিক আয় কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার পরিবারের টোটাল কিন্তু আপনার পরিবারের টোটাল বার্ষিক আয় কত সেটা আপনি বসিয়ে নেবেন এখানে ইংলিশে লিখে দেবেন সঠিকভাবে। আচ্ছা, এরপরে আপনি কী করবেন, এর পরের পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে সিএতে আবেদন, অর্থাৎ আপনার পরিবারে কেউ কি সিএতে আবেদন করেছে,
যদি করে থাকে সেক্ষেত্রে এখানে তার ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে প্রথম কী বলা হয়েছে, হেড অফ ফ্যামিলি। যদি হেড অফ ফ্যামিলি যদি সিএতে আবেদন করে থাকে সেক্ষেত্রে আবেদন করেছে এবং আবেদন নাম্বার যদি থেকে থাকে সেটা বসিয়ে দেবেন। এবার যদি আবেদন যদি না করে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে। এবার যদি কোনো কারণে কেউ আবেদন করে থাকে সেক্ষেত্রে তার আবেদন নম্বর রয়েছে না সার্টিফিকেট নম্বর রয়েছে সেটা আমাকে বসিয়ে দেবেন। এবার যদি কেউ আবেদন করে না থাকে সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন। ওকে, তো এইভাবে এক এক ডিটেল বসিয়ে দেবেন। এর পরে পয়েন্টটি বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের কারো কি কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড অথবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড এইসব কার্ড কি রয়েছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু এবার আমাকে বসাতে হবে। এখানে প্রথম কী বলা হয়েছে, প্রথম বলা হয়েছে হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলি কি কোনো রকম কার্ড রয়েছে এইসব কার্ডের মধ্যে, যদি থেকে থাকে সেক্ষেত্রে কার্ডের নম্বর এবং আইডি সংখ্যা এখানে বসাতে হবে। এবার সদস্য 1, 2 কারো যদি এইসব আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তার আইডি সংখ্যা এবং নম্বর এবং কবে ইস্যু করা হয়েছে তার ডেটগুলি আপনাকে বসাতে হবে, ঠিক আছে, যদি কারোর থেকে থাকে। এবং সেই আইডি কার্ডের জেরক্সটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার পরিবারের কার কার এই আইডি কার্ডগুলির মধ্যে কার কার আইডি কার্ডগুলি রয়েছে সেগুলোর ডিটেলস আপনি বসিয়ে দেবেন এবং তার জেরক্স কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। আচ্ছা, এর পরে পয়েন্ট কী বলা হচ্ছে, এর পরে পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কেউ কি ট্রাইব্যুনালে আবেদন করেছে, অর্থাৎ যে এসআইআর থেকে বাদ হয়ে গিয়েছিল তারপরে সেই ট্রাইব্যুনালের জন্য কেউ কি আবেদন করেছে। যদি কেউ ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকে তার ডিটেলস কিন্তু এবার আমাকে বসাতে হবে। এবার পরিবারের প্রধান যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, অথবা আপনি প্রযোজ্য নয় এখানে টিক চিহ্ন মারবেন, ঠিক আছে, বোঝা গেল। সেম একইভাবে আপনি কিন্তু পরিবারের সদস্যের যে 1, 2, 3, 4 কেউ যদি ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন। যদি কেউ আবেদন না করে থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার হিসাব মতো আপনি যদি কেউ আবেদন করে থাকে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন এবং তার অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে সদস্য 1, 2, 3, 4 কেউ যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন অথবা আপনি প্রযোজ্য নয়তে ঠিক চিহ্ন মেরে দেবেন। তার পরের পয়েন্টে কী বলা হয়েছে, তার পরের পয়েন্টে বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো কি শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে সে কোন সদস্যের ছেলে বা বাচ্চা সেটা কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সদস্য নম্বরটা আপনাকে বসাতে হবে, সে কত নম্বর সদস্যের যে বাচ্চা সেটা কিন্তু লিখতে হবে এবং সেই শিশুর নাম লিখে দিতে হবে এবং বর্তমানে কোন শ্রেণীতে পড়ে এবং বিদ্যালয়ের নাম সেটা সরকারি না বেসরকারি এইসব ডিটেলস কিন্তু আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনার পরিবারে কোনো রকম যে শিশু থেকে থাকে সেক্ষেত্রে সে কোন সদস্যের শিশু সেটা আপনাকে লিখতে হবে এবং শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং সরকারি না বেসরকারি এইসব ডিটেলস কিন্তু আপনাকে এখানে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং কোনো রকম যদি আইডি কার্ড থেকে থাকে বর্তমানে যে পড়ছে তার কোনো আইডি কার্ড যদি থেকে থাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে বলা হয়েছে। আচ্ছা, এর পরের পয়েন্টে কী বলা হয়েছে, এই পরের পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের যে শিশু রয়েছে সে বর্তমানে কি টিকা নিয়েছে। যদি টিকা নিয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন এবং তার যদি কোনো রকমের টিকাকরণ যে কার্ড রয়েছে সেটা জেরক্স করে আপনাকে অ্যাটাচ করতে হবে। এবার যদি কোনো রকম টিকা যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, যে টিকা নেয়নি কিন্তু তার রিজনটা কী কারণে টিকা নেয়নি সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার যদি হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে যে টিকা যে নিয়েছে তার একটি যে আইডি কার্ড রয়েছে সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে বলা হয়েছে। আচ্ছা, এর পরে পয়েন্টে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে আপনি কি কোনো রকমের সরকারি প্রকল্পের সুবিধা কি ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে বর্তমানে পাচ্ছে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে পরিবারের প্রধান কি কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছে। যদি পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেই প্রকল্পের ডিটেলস অর্থাৎ সেই প্রকল্পের নামটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে কোন প্রকল্পের টাকা বর্তমান ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, পরিবারের প্রধান যদি কোনো রকম সরকারি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন মারবেন, অন্যথা আপনি না এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কিন্তু সেই প্রকল্পের নামটা কিন্তু আপনাকে বসিয়ে দেবেন, ঠিক আছে, কোন প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছেন সেক্ষেত্রে সেই প্রকল্পের নামটা আপনি বসিয়ে দেবেন। এবার কেউ যদি আপনার পরিবারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশান নিয়ে থাকে এবং প্রতি রিফিলে যদি আপনি সাবসিডি পান সেক্ষেত্রে কিন্তু সেটা লিখে দেবেন, অথবা কেউ যদি পিএম কিষাণ পান সেগুলো লিখে দেবেন। এবং বলা আছে আপনি কি প্রত্যাহার করতে চান, তো সেক্ষেত্রে হ্যাঁতে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে। কিন্তু এখানে যদি আপনি হ্যাঁতে ঠিক চিহ্ন দেন সেক্ষেত্রে এই যে প্রকল্পটা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই জন্য কিন্তু এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন দেওয়ার কোনো রকম দরকার নেই, কারণ এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন দিলে এই প্রকল্পটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেম একইভাবে সদস্য 1, 2 কেউ যদি কোনো রকম প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছে ডিবিটির মাধ্যমে সেটা কিন্তু নামটা উল্লেখ করতে হবে,
ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এর পরের পয়েন্টে কী বলা হয়েছে? এর পরের পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে যেই সব আমি ডিটেলসগুলি ফিল আপ করলাম, এগুলো নিজের ইচ্ছে মতো বা নিজের ইচ্ছে অনুযায়ী এবং বিশ্বাস এবং জ্ঞান অনুযায়ী আমি সমস্ত ডিটেলসটা ফিল আপ করেছি। সেই জন্য সম্মত এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কিন্তু এখানে সিগনেচার কিন্তু আপনাকে করতে হবে। এবার এখানে কার সিগনেচার করবেন? দেখুন, বর্তমানে আপনার পরিবারের যে হেড আপনি যাকে রেখেছেন, হেড অফ ফ্যামিলি যে রয়েছে, তার সিগনেচার কিন্তু করতে হবে। তার সিগনেচার এখানে করে দেবেন। তার সিগনেচার করে দেওয়ার পর এবার সে যদি কোনো কারণে উপস্থিত না থাকে বা সে যদি না থেকে থাকে, সেক্ষেত্রে বর্তমানে আপনি কী করবেন, যে অন্নপূর্ণা যোজনার জন্য যে এলিজিবল সেও সই করলে হবে, কিন্তু পরিবারের প্রধান সই করলে সব থেকে বেটার। ওকে, বোঝা গেল। আচ্ছা, এখানে একটি কথা বলা হয়েছে যে বর্তমানে পরিবার বলতে কাকে বোঝায়? এখানে বলা হয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা একই সঙ্গে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার খায়। তাদের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ আপনার পরিবারে যারা একই সঙ্গে থাকে এবং একই রান্নাঘর থেকে খাবার খায়, তাদেরই ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে দেবেন। এরপর এখানে বলা হয়েছে তার ব্যাস আপনার কাজ শেষ, আর কিন্তু কোনো কিছু বসাতে হবে না। এরপরে যে এখানে বলা হয়েছে এগুলো কিন্তু সরকার বসাবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সরকারি যে ব্যবহারের জন্য এগুলো কিন্তু আপনাকে বসাতে হবে না। ব্যাস আপনার কাজ শেষ। এবার কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। আপনি যে এতক্ষণ যেই সব ডিটেলস বসালেন, যেমন কিন্তু রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড, এইসব ডিটেলস যে আপনি বসালেন, এই সব ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে। সবার ডকুমেন্টস কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং সবার যে ডকুমেন্টসটা আপনি জেরক্স করবেন, সবার ডকুমেন্টসের নিচে যে যার সই কিন্তু সেই তো করবে। যে যার ডকুমেন্টসের নিচে সে সই করবে, করে কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। কোথায় জমা দেবেন? যে বর্তমানে বিডিও অফিসে কিন্তু জমা নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে। এবার জমা করার পর তারপর কিন্তু যখন ভেরিফিকেশন হয়ে যাবে, তখন কিন্তু এবার মেন কথা হলো টাকাটা কবে পাবেন। দেখুন, বর্তমানে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলে দিয়েছে যে প্রতি সপ্তাহে প্রতি 7 দিন অন্তর অন্তর ভেরিফিকেশান হবে এবং যতগুলি ফর্ম জমা পড়বে, যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তাদের কিন্তু টাকা ছাড়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা ফর্ম জমা করে দিন। প্রতি 7 দিন অন্তর অন্তর যতগুলি ফর্ম জমা পড়বে এবং যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, তাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকতে চলেছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে খুবই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এবার এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানান। আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।